দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময় জাপানের হাসিমা দ্বীপে কয়লা খনির জন্য বিখ্যাত ছিল। সেই সময় জাপানি সেনারা অবাধে কোরিয়ার সাধারণ মানুষদের জোর জুলুম করে জাপানের হাসিমা দ্বীপে নিয়ে এসে কয়লা খনিতে কাজে লাগাতো। দিনের প্রায় 18 ঘন্টা জোর করে কাজ করানো হতো। অত্যাধিক পরিশ্রমের পরেও তাদের খুবই সামান্য বেতন দেওয়া হতো, আর সারাদিনের মাত্র একবার খেতে দেওয়া হতো। যদিও খাবারগুলি ছিল খাওয়ার অযোগ্য এবং প্রায়শই খাবারে পোকামাকড় দেখা যেত, যার ফলে প্রায়শই অসুস্থ হয়ে অনেক শ্রমিক মারা যেত। আর ছোট বাচ্চাদের নিয়ে আসা হতো, যেখানে বড় সুড়ঙ্গ কাটা যাচ্ছে না, কাটলেই বিপদ, সেখানে সরু সুড়ঙ্গ করে ছোট বাচ্চাদের প্রবেশ করানো হতো এবং তারাই নিচ থেকে কয়লা তুলে আনতো। যেতে না চাইলে পিটিয়ে পিটিয়ে জোর করে তাদের ফাটানো হতো। এরকম বহু সুড়ঙ্গ চাপা পড়ে বহু নিষ্পাপ বাচ্চা শিশুগুলি প্রাণ হারাতো। তাতেও তাদের পরোয়া নেই, প্রাণ যাই যাক, কিন্তু কয়লা খননের কাজ যেন না বন্ধ হয়। আর কোরিয়ান মেয়েদের নিয়ে আসা হতো জাপানি সেনাদের ভোগ্য পণ্য হিসেবে। জাপানি সেনাদের মনোরঞ্জন করাই ছিল তাদের কাজ। 1939 সাল 1 সেপ্টেম্বর সারা বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বেজে উঠেছে। কোরিয়ানরা জাপানিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। হাসিমা দ্বীপে বন্দি কোরিয়ানরা দেশে ফিরে যেতে চায়, কিন্তু কিভাবে তারা নারকীয় হাসিমা দ্বীপ থেকে মুক্তি পাবে? আজ আমি এক্সপ্লেন করব ইতিহাসের এক অজানা কালো অধ্যায়ের দিক দিয়ে নির্মিত সিনেমা ব্যাটেলশিপ আইসল্যান্ড। কাহিনী শুরু হয় হাসিমা দ্বীপ দেখে, যেখানে শত শত সাধারণ মানুষ কয়লা খননের কাজে লিপ্ত হয়েছে। খাদানের একপাশে ছোট সুড়ঙ্গ। সাধারণ শ্রমিকরা যেতে না পারায় সুপারভাইজার ছোট বাচ্চাটিকে পাঠায় সুড়ঙ্গের মধ্যে কয়লা তুলে নিয়ে আসার জন্য। সে যেতে চায় না, কারণ সুড়ঙ্গের ওপরে দেওয়ালে ফাটল ধরেছে। কিন্তু সুপারভাইজার তা শোনে না, তাকে পিটিয়ে জোর করে পাঠায় সুড়ঙ্গের মধ্যে। সুড়ঙ্গ ধস নামায় নিষ্পাপ ছোট বাচ্চাটির প্রাণ গেল। মৃত শিশুটিকে ঘিরে সমস্ত শ্রমিক সমবেদনা জানায়। শিশুটিকে সেখানেই দাফন করা হলো। শ্রমিকদের নেতা ইউহান তাদের জানায়, আর কতদিন এইভাবে তারা অত্যাচার সহ্য করবে? আর নয়, এর শেষ হওয়া দরকার। ইউহান 3জন ছেলেদের দায়িত্ব দেয় কোরিয়াতে গিয়ে যেন জাপানিদের অত্যাচারের কথা খুলে বলে। কিন্তু পালাবার পথে একজন জাপানি সেনা দেখে ফেলে। গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। বাকি 2জন সমুদ্রে দিয়ে পালাবার সিদ্ধান্ত নেয়, কিন্তু দূর থেকে জাপানি সেনাদের জাহাজ তাদের দেখে ফেলে এবং জলে ডুবিয়ে নির্মমভাবে তাদের মেরে ফেলা হয়। সিন কাট হয় কোরিয়ার ব্র্যান্ড পার্টি দেখিয়ে। আসলে কোরিয়ার সেনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করবে, তাই তাদের বিদায় বেলায় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্টেজে ব্র্যান্ডমাস্টার লি এবং তার মেয়ে সোহি সঙ্গীত পরিবেশন করছে। লি একজন সাধারণ সাদামাটা মানুষ, তার স্ত্রী মারা গেছে, মেয়ে বড় হচ্ছে। এই সামান্য টাকা দিয়ে আর চলে না, তার আরও টাকার প্রয়োজন। সেই সময় কোরিয়া জাপানিদের অধীনে ছিল। বেশি উপার্জনের আশায় লি তার এক বন্ধু সুগিয়ামার সাথে দেখা করে কিভাবে জাপানে যাওয়া যাবে। সুগিয়ামা একটি লেটার দিয়ে জানায় এই লেটারটা জাপানে যে কোনো কাউকে দেখালে তার বসের কাছে পৌঁছে দেবে। সাল 1945 12 এপ্রিল জাহাজে করে তারা জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছে। লি জাহাজে ছোট বাচ্চা সহ মহিলাদের দেখে তার কেমন যেন সন্দেহ হয়। কিছুদিন বাদে জাহাজ একটি বন্দরে পৌঁছায়। লি লেটারটি সুপারভাইজারকে দেখিয়ে বলে, বসের সাথে দেখা করতে চাই। সুপারভাইজার এক অদ্ভুত হাসি হেসে চুপ করে যায়। লি নিচের দিকে তাকিয়ে চমকে যায়, কারণ এরকম শত শত লেটার রাস্তায় পড়ে রয়েছে। মিথ্যে বলে সুগিয়ামা তার সাথে প্রতারণা করেছে। কিছু বোঝার আগেই তাদের জোর করে পুনরায় জাহাজে বন্দি করা হয়। জাপানি সেনারা সবাইকে পিটিয়ে পিটিয়ে ভয় দেখাতে থাকে। তারপর মহিলা ও পুরুষদের আলাদা করে বোটে করে নিয়ে যাওয়া হয়। কয়লা খাদানে কাজে লাগানোর আগে শ্রমিকদের প্রথমে উলঙ্গ করে স্বাস্থ্য পরীক্ষা করা হয়, কোনো জটিল রোগ আছে কিনা। হাসিমা দ্বীপের ম্যানেজার সীমাজাকি সবাইকে জানায়
উপস্থিত সমস্ত কোরিয়ান শ্রমিকদের দিনে 18 ঘন্টা কাজ করতে হবে। জাপান সরকার থাকার জন্য জায়গা, খাবার, স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা বহন করবে এবং তা শ্রমিকদের দৈনিক মজুরি থেকে কর হিসেবে কাটা হবে। 1 মাসে শোধ দিতে না পারলে পরের মাসে তা সুদ সহ যোগ হবে। অর্থাৎ কর বাদ দিয়ে শ্রমিকদের হাতে প্রায় কোনো অর্থই থাকবে না। এইভাবে শ্রমিকদের জাপান সরকার সারা জীবনের গোলাম হিসেবে রাখতে চায়। আর মহিলাদের অবস্থা আরও করুণ। একজন অপরজনকে বলছে, যাই হয়ে যাক না কেন কোনোভাবেই প্রেগনেন্ট হবি না। কারণ আমি দেখেছি একজন মহিলা প্রেগনেন্ট হয়ে গেছিল বলে তার পেট কেটে বাচ্চাটাকে বের করে ফেলে দিল। এমনই নৃশংস ওরা। কোরিয়ান মেয়েদের নিয়ে আসা হয়েছে জাপানি সেনাদের মনোরঞ্জন করার জন্যে। প্রথমে তাদের খুবই জঘন্যভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর তাদের কমফোর্টমেন্ট ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হলো, যেখান থেকে শুরু হয় তাদের উপর নারকীয় অধ্যায়ের সূচনা। এদিকে শ্রমিকদের খেতে দেওয়া হচ্ছে অযোগ্য পচা খাবার। প্রায়শই খাবারে পোকামাকড় দেখা যেত এবং সেই খাবার খেয়ে শ্রমিকরা প্রায় অসুস্থ হয়ে পড়ত। পরের দিন শ্রমিকদের কয়লা খাদানে পাঠানো হলো। কাজ শেষে শ্রমিকরা স্নান করতে গেলে দেখে একটি ছোট বাচ্চাকে সুপারভাইজার খুব খারাপভাবে মারছে। তা দেখে শ্রমিকদের মধ্যে চই মাথায় রক্ত চড়ে যায়। সে সুপারভাইজারকে বাধা দিলে সেনাপ্রধান ইমারা চলে আসে। ইমারা বলে, সুপারভাইজার ও তার লড়াইয়ে যে জিতবে সেই হবে বর্তমান সুপারভাইজার। আসলে শ্রমিকদের লিডার হিসেবে সুপারভাইজার নিয়োগ করা হতো কোরিয়ানদের মধ্য থেকে। জাপানিরা চায় কোরিয়ানরা নিজেদের মধ্যে লড়াই করুক। এক পর্যায়ে চই সুপারভাইজারকে লড়াইয়ে হারিয়ে দেয়। সে এখন বর্তমান সুপারভাইজার। এদিকে কমফোর্টমেন্ট ক্যাম্পে সীমাজাকি ও জাপানি সেনাদের মনোরঞ্জনের জন্য কোরিয়ান মেয়েদের সারি সারিভাবে দাঁড় করানো হয়েছে। যেখানে সইকে দেখা যায়। সই বাচ্চা মেয়ে হলেও সে বুঝতে পারে তার সাথে খারাপ কিছু হতে চলেছে। সই চিৎকার করে জানাতে চায় সে ভালো গান গাইতে পারে, নাচতে পারে। এই যে তারা যে গানটা শুনছে এটা তারও তার বাবার গাওয়া গান। কিন্তু সীমাজাকিরা তার ভাষা বুঝতে পারে না। পাশে বসে থাকা একজন কোরিয়ান মেয়ে তাদের ভাষায় ট্রান্সলেট করে শোনায় এবং সেই মতো প্রতি রবিবার সই ও লি জাপানি সেনাদের সঙ্গীত পরিবেশন করে এন্টারটেন করত। এই ছোটই লি কয়েক মিনিটের মতো সহিকে চোখের দেখা দেখতে পায়। পরের দিন কয়লা খাদানের 2 নম্বর সুড়ঙ্গে গ্যাস লিক করে আগুন ছড়িয়ে পড়ে। ফলে কয়লা ভর্তি ট্রলি দড়ি ছিঁড়ে গড়িয়ে পড়তে থাকে নিচে, যার আঘাতে কয়েকজন শ্রমিক মারা যায়। ম্যানেজার সীমাজাকির কাছে এ খবর পৌঁছালে সে জানায় সুড়ঙ্গটি বন্ধ করে দিতে, কারণ আগুন লিক করলে অন্য খাদানগুলিও ব্লাস্ট হয়ে যেতে পারে। সেখানে আটকে পড়া শ্রমিকদের প্রাণ যাই যাক, কিন্তু অন্যান্য কয়লা খনির যেন না ক্ষতি হয়। কথা মতো সুড়ঙ্গটি বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে শ্রমিকরা এদিক ওদিক ছুটতে থাকে। যখন তারা জানতে পারে সুড়ঙ্গটি বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, উপায় না দেখে গ্রানাইট ব্লাস্ট করিয়ে দেওয়াল ছিদ্র করে তারা কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচায়। ইউয়ান সুড়ঙ্গ বন্ধ করে দেওয়ার খবর জানতে পেরে খুবই ক্ষুব্ধ হন। তিনি জানায় আজকের দুর্ঘটনার ভার জাপান সরকারকেই নিতে হবে। কয়লা খনিতে মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে এবং আহত শ্রমিকদের সুস্থ করে তুলতে হবে। এটা যদি না করে তাহলে জাপান সরকারের সাথে তার কোনো সখ্যতাই থাকবে না। ম্যানেজার সীমাজাকি তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু তার প্ল্যান ছিল আলাদা। আহত শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে তাদের একে একে মেরে ফেলা হচ্ছে। কাগজ কলমে জানায় ব্যাংকের মাধ্যমে আর্থিক সাহায্য করা হয়েছে, কিন্তু সেই টাকা ফের ট্রান্সফার হয়ে সীমাজাকির পকেটে চলে আসে। এদিকে কোরিয়ান সেনারা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়। এর জন্য প্রয়োজন দক্ষ নেতা। তারা সিদ্ধান্ত নেয় জাপানে বন্দী নেতা ইউয়ানকে কোনো রকমে লুকিয়ে নিয়ে আসবে, যেটা কখনোই সহজ কাজ ছিল না। এই কাজের দায়িত্বভার পার্ককে দেওয়া হয়। পার্ক জাপানে এসে কয়লা খাদানের শ্রমিকদের দলে নাম লেখায়
লুকিয়ে ইউহানের সাথে দেখা করে। সেখান থেকে পালানোর মাস্টার প্ল্যান করতে থাকে। এখানকার খবরাখবর টেলিগ্রাফের মাধ্যমে কোরিয়াতে পৌঁছানো দরকার। কোরিয়ানদের মধ্যে একমাত্র লি সঙ্গীত পরিবেশনের জন্য সপ্তাহে একবার প্রবেশ করতে পারে। তারা লিকে সব প্ল্যান খুলে বলে। লি জানায় সে শুধুমাত্র একটাই শর্তে রাজি, যদি তাকেও তার মেয়েকে সঙ্গে করে কোরিয়াতে নিয়ে যাওয়া হয়। তারা রাজি হয়ে যায়। লি সুযোগ বুঝে রুমের নকল চাবি বানিয়ে পার্কের হাতে তুলে দেয়। পার্ক প্রথমে টেলিগ্রাফে টাইপ করে কোরিয়াতে মেসেজ পাঠায়। তারপর অন্যদিকের প্রান্তে একটা চার্ট লিস্টের দিকে তার চোখ যায়। ড্রয়ার খুলে চেক বইগুলি দেখে সে হতভম্ব হয়ে যায়। কেন সাধারণ শ্রমিকরা এতবার পালাবার চেষ্টা করেও প্রতিবার জাপানিদের হাতে ধরা পড়ছে, তা এখন পার্কের কাছে জলের মতো স্পষ্ট। জাপানের আকাশপথে বারবার আমেরিকার বোমারু বিমান চক্কর কাটছে। 2-1 দিনের মধ্যে আমেরিকার এক ভয়ঙ্কর বোমা জাপানিতে ফেলা হবে, যার মরণ ক্ষমতা নাকি সারা বিশ্বে এতদিন কেউ দেখেনি। আমেরিকার বোমারু বিমান দেখে জাপানি সেনারা সন্ত্রস্ত হয়ে পড়ে। সেই সুযোগে পার্ক ইউয়ানের রুমে আসে। তাকে প্রশ্ন করে, সমস্ত শ্রমিকদের সিগনেচার কেনই বা ইউয়ানের নামে লেখা রয়েছে? কয়লা খনির দুর্ঘটনা, মৃত ব্যক্তিদের নামে যেসব অর্থ বরাদ্দ করা হয়েছে সেসবই কেনই বা তারও ম্যানেজার সীমাজাকির ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জাপানি সেনারা ইউহানকে বন্দি করার পর ম্যানেজার সীমাজাকি কোরিয়ান নেতা ইউহানের সাথে হাত মিলিয়ে কোরিয়ানদের শ্রমিক নেতা হিসেবে রাখেন। কোনো শ্রমিক মারা গেলে ইউহান কিছু সময়ের জন্য হরতাল করে মৃত শ্রমিকদের আর্থিক সাহায্যের আশ্বাস জানিয়ে আবার কয়লা খাদানে কাজে পাঠাতো। আসলে সেই টাকা সীমাজাকি ও ইউহানের পকেটে যেত। ইউহান শ্রমিকদের এখান থেকে পালানোর প্ল্যান দিয়ে সেই কথা আবার ম্যানেজার সীমাজাকিকে জানাতো। ফলে প্রতিবারই শ্রমিকরা জাপানিদের হাতে ধরা পড়ত। এইভাবে কোরিয়ানদের বিশ্বাস করায় যে কোনোভাবেই তাদের হাসিমা দ্বীপ থেকে পালানো সম্ভব নয়। ইউহান পার্কে বলে তার ওপর মিথ্যা আরোপ করা হয়েছে। এটা হয়তো জাপানিদের এক গভীর চক্রান্ত। সেই মুহূর্তে আমেরিকা বোমারু বিমান হাসিমা দ্বীপে বোমা বর্ষণ করতে থাকে, যার ফলে ম্যানেজার সীমাজাকি মারা যায়। একে একে কমফোর্ট ক্যাম্পগুলি চোখের নিমেষে ধ্বংস হতে থাকে। শ্রমিকরা বাংকারে প্রবেশ করতে গেলে জাপানি সেনারা বাংকারগুলি বন্ধ করে দেয়, যার ফলে বোমা বর্ষণে শত শত কোরিয়ান শ্রমিক প্রাণ হারায়। সেই সুযোগে ইউহান পালিয়ে আসে। তাকে সাহায্য করে চু নামের একজন কোরিয়ান শ্রমিক, কিন্তু ইউহান তাকেও গুলি করে মেরে ফেলে। লিও তার মেয়ে সহি লুকিয়ে দেখে ফেলে। ম্যানেজার সীমাজাকি মারা যাওয়ার পর নতুন ম্যানেজারের পোস্টে ইমারাকে নিয়োগ করা হয়েছে। ইমারার কাছে জাপান সরকারের কল আসে, আমেরিকা অ্যাটম বোমা বর্ষণ করেছে। এবার তাদের টার্গেট নাগাসাকি, যার মারণ ক্ষমতা নাকি আরও ভয়ঙ্কর। তাই শ্রমিকদের কোন রকমে ভুলভাল বুঝিয়ে ফের কয়লা খাদানে বন্দি করে সবাইকে মেরে ফেলতে হবে, কারণ তারা কোনো রকমে প্রাণে বেঁচে দেশে ফিরে গেলে তাদের অত্যাচারের কথা ফাঁস হয়ে যেতে পারে। ইমারা ইউহানকে জানায় যেভাবেই হোক ভুলভাল বুঝিয়ে কয়লা খাদানে শ্রমিকদের পাঠাতে হবে, বদলে তারা আজই রাতে ইউহানকে জাহাজে করে সেফ জায়গায় পাঠিয়ে দেবে। এইসব কথা উপর থেকে লিও তার মেয়ে সহি শুনে নেয়। ইউহান সমস্ত শ্রমিকদের একত্রে করে জানায়, জাপান সরকার আমাদের কথা শুনেছে, আজ থেকে ভালো খাবার, ভালো বাসস্থান ওরা দেবে, তাই তোমরা কাজে লেগে পড়ো। শ্রমিকদের মাঝে পার্ক ও লি ও তার মেয়ে সহি চলে আসে। ইউহানের সমস্ত চক্রান্ত ছোট্ট মেয়ে সহি ফাঁস করে দেয়। পার্ক সমস্ত শ্রমিকদের চেক বই দেখিয়ে বলে, এতদিন ধরে ইউহান তাদের ঠকিয়েছে। তাদের ঘাম ঝরানো পরিশ্রমের সমস্ত অর্থই ইউহান আত্মসাৎ করেছে। আজ সময় এসেছে এর পরিসমাপ্তির। পার্ক ছুরি বের করে ইউহানের গলা কেটে মেরে ফেলে, কিন্তু এবার তারা এখান থেকে পালাবে কিভাবে? পার্ক সবাইকে জানায় সমুদ্রের তীরে একটা জাহাজ লঙ্গর করা আছে।
সেটা করে তারা পালাবে। যাওয়ার আগে তারা ক্যাম্প থেকে গ্রানাইট, বোমা, বন্দুক চুরি করে নিয়ে আসে। এরপর তারা পেট্রোল ভরে পেট্রোল বোমা তৈরি করতে থাকে। তারা আজ মরতেও ভয় পায় না, মরলেও দেশের মাটিতে গিয়ে মরবে। পালানোর সময় দুজন জাপানি সেনা দেখে ফেলে। পার্ক তাদের গুলি করে মেরে ফেলে। বাকি জাপানি সেনারা জানতে পেরে যায়। তাদের দেখে শ্রমিকরা একসাথে সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করে, যার ফলে দড়ি ছিঁড়ে সিঁড়ি নিচে পড়ে যায়। দেখতে দেখতে জাপানি সেনাদের সাথে কোরিয়ানদের তুমুল লড়াই শুরু হয়। প্রশিক্ষিত জাপানি সেনাদের হাতে বহু কোরিয়ান শ্রমিক মারা যায়। এরপর লি পুনরায় সিঁড়িটি ওঠানোর চেষ্টা করে। তাকে দেখে কয়েকজন শ্রমিক এগিয়ে আসে। তাদের সাহায্যে পুনরায় সিঁড়িটি জাহাজে ঠেকানো হয়। দূর থেকেই মারা লিকে গুলি করে। লি ফের তাকে পাল্টা গুলি করে। ইমারা সহিকে বন্দি করে ফেলে। পেছন থেকে পার্ক তার মাথায় পাথর ছুঁড়ে মারে। সহি তার ওপর পেট্রোল বোমা ছুঁড়ে মেরে ফেলে। পার্ক বলে, সমস্ত জাপানি সেনা মারা গেছে, যুদ্ধ শেষ, এখন বাড়ি ফেরার পালা। জাহাজ হাসিমা দ্বীপ ছেড়ে কোরিয়ার দিকে এগোচ্ছে। লির সারা শরীরে গুলিবিদ্ধ, তার সময় প্রায় ফুরিয়ে এসেছে। লি তার ছোট মেয়ে সহির দায়িত্ব দেয় পার্কের ওপর, কারণ সে জানে পার্ক একজন ভালো মানুষ। লির তার ওপর বিশ্বাস আছে। ছোট মেয়ে সহির সাথে গল্প করতে করতে লি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাবাকে হারিয়ে সহি কান্নায় ফেটে পড়ে। বিস্ফোরণ হয় 9ই আগস্ট 1945 সাল। এই দিনটিতে আমেরিকা নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল, যার ধ্বংসের আভা বহুদূর পর্যন্ত দেখা যায়।